সুন্দর একটা সকাল যেন তোমাদের সবার কাটে। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে। তো আমি ভাবলাম আমাদের গোপাল ঠাকুরকে না অনেকদিন ধরে সাজগোজ হয় না ওনার, তো যেহেতু জন্মাষ্টমী আসছে আর আমি আমার গোপালকে প্রমিস করেছিলাম যে আমি সুন্দর করে সাজিয়ে তুলব। তো যেহেতু জন্মাষ্টমী আসছে তো ভাবলাম আজকেই এই ভালো কাজটা করে নিই। আর জন্মাষ্টমীর সময় তো বন্ধ নেই, তখন আর হবে না, নাটের গোড়ার সব কাজ না রাখলেই ভালো, তাই নয় কি? তো আজকে চলো আমাদের গোপালকে আবার সুন্দর করে সাজিয়ে তুলি। তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো। আর আমি জানি তো ভয়ও লাগছে করতে, আমি কোনোদিনও করিনি, কারণ আমার ওই বাড়িতে গোপাল ঠাকুর নেই। এমনিতে রাধা কৃষ্ণের পুজো আমরা করি, ছোটবেলা থেকেই করি, কিন্তু গোপাল ঠাকুর ওই বাড়িতে আমার নেই। তো ভয়ও লাগছে, দেখি কতটুকু কি করতে পারি, তাই না? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুভ জন্মাষ্টমী। পৃথিবীতে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমনের, শিষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে মহা অবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন। মানব রূপের পৃথিবীর আবির্ভাবের কারণ সম্পর্কে গীতায় তিনি বলেছেন, হে ভবত, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ ও ধর্ম সংস্থাপন করি। আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষ দিকে ঐতিহাসিকদের ধারণা মতে খ্রিস্টপূর্ব 1506 অব্দে সনাতন ধর্মের এই প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। সমগ্র ভারতবর্ষে যখন হানাহানি, রক্তপাত, সংঘর্ষ, রাজ্যলোভে রাজন্যবর্গের মধ্যে যুদ্ধ বিগ্রহ তথা পৃথিবীর যখন মর্মাহত পাশে অবনত, ঠিক সেই সৃষ্টি স্থিতি প্রলয়ের যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব অনিবার্য হয়ে পড়ে। মানবতাবাদী চরিত্রে চিত্রিত পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্ম নেন মথুরায় অত্যাচারী রাজা কংসের কারাগারে। ঘোর অমানিসের অন্ধকারে জন্মগ্রহণ করায় কৃষ্ণের গায়ের রং শ্যামল, অন্য অর্থে ধূসর, পীত কিংবা কালো। শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তের পটভূমি একটু ভিন্ন ধরনের। এর জন্মের রয়েছে ঐতিহাসিক অনেক কারণ। ইতিহাসের আলোকে জানা যায় আজ থেকে 5000 বছর আগে মগধের অধিপতি জরাসন্ধ ছিলেন এক রাজ্যলোভী রাজা। তিনি 18 বার মথুরা আক্রমণ করেও ব্যর্থ হন। আর সেই ব্যর্থ রাজা জরাসন্ধ গ্লানিতে অস্থির উন্মাদ হয়ে শেষে আশ্রয় নেন এক কূটকৌশলের মথুরা রাজার কাছে। উগ্রসেনের পুত্র কংসকে নিজ দলে ভিড়িয়ে তার নিজ 2 মেয়েকে অত্যাচারী কংসের সঙ্গে বিয়ে দিলেন হীনস্বার্থ হাসিলের হাতিয়ার স্বরূপ। কংসের সিংহাসন লাভের দুর্বিনীত আকাঙ্ক্ষার ফলে জরাসন্ধের সঙ্গে এই আত্মীয়তার সম্পর্ক স্থাপন হলে জরাসন্ধ ও কংস দুজনেই অনেকাংশে বলশালী হয়ে পড়ে। কারণ মথুরাবাসী ছিল অত্যন্ত দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনায় উন্মত্ত। বিশেষ করে যাদবরা তাদের চিরশত্রু জরাসন্ধের সঙ্গে কংসের আত্মীয়তার বন্ধনে মনে মনে অনেকেই ধিক্কার জানায়। মনে প্রাণে তারা হয়ে ওঠে আরও বিদ্রোহী। একদিকে ক্ষমতালোভী কংস পিতা উগ্রসেনকে বন্দি করে মথুরার সিংহাসন দখল করে, তখন আত্মীয় স্বজনও বিশেষ করে যাদবকুল বিদ্রোহী হয়ে উঠলে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্রোহ প্রশমনকে কৌশল হিসাবে কংস যাদবকুলের সুর সেনের পুত্র তার বিশ্বস্ত বন্ধু বাসুদেবের সঙ্গে তার বোন দেবকীর বিয়ে দেন। কংসের আশা দুরাশায় পরিণত হলো। সদ্য পরিণীতা বোন দেবকীকে বাসুদেব সহ রথে নিয়ে যাওয়ার সময় কংস দৈববাণী শুনতে পান, তোমার এই বোনের অষ্টম সন্তানই হবে মৃত্যুর কারণ। মৃত্যুর
আংশকায় উত্তেজিত কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হলে বসুদেব কংসকে এই বলে আশ্বস্ত করেন যে দেবকীর উদরে যে সন্তান জন্ম নেবে তাকে কংসের হাতে তুলে দেবেন। কংস বোন দেবকীকে তখন হত্যা থেকে বিরত থাকলেও বোন ও ভগ্নিপতিকে কারাগারে নিক্ষেপ করতে দ্বিধা করেননি। এই অবস্থায় বাসুদেব ও দেবকীর বিবাহ বাসর হলো কংসের কারাগারে। 10 মাস 10 দিন পর দেবকী এক পুত্র সন্তান জন্ম দেন। সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কংসের হাতে তুলে দেন সদ্যজাত সন্তান। তাকে নৃশংসভাবে হত্যা করেন কংস। এইভাবে একে একে কংসের নিষ্ঠুর নির্মমতার শিকার হন বসুদেব দেবকী দম্পতির আরও 6টি সন্তান। একদিকে গোকুলে বাস করতেন বাসুদেবের প্রথমা স্ত্রী রোহিণী। তার উদরে জন্ম নেয় পুত্র সন্তান, নাম তার বলরাম। একে একে দেবকীর 7টি সন্তানকে হত্যার পর মৃত্যুর চিন্তায় উৎকণ্ঠিত কংস হয়ে ওঠে দিশেহারা। এরপর দেবকী অষ্টমবারের মতো সন্তান সম্ভাবনা হলে কারাগারে বসানো হয় কঠোর নিরাপত্তা। চারিদিক আলোয় উদ্ভাসিত করে অষ্টম তিথিতে আরাজকার দিন অবসান করতে গভীর অন্ধকার রাতে জন্মগ্রহণ করেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যুগ অবতার আমাদের গোপাল ঠাকুর। শ্রীকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাসুদেব দেখলেন শিশুটির 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে আছেন। নানা রকম মহামূল্য মণি রত্নখচিত সব অলঙ্কার তার দেহে শোভা পাচ্ছে। তিনি বুঝতে পারলেন জগতের মঙ্গলার্থে পূর্ণবক্ষ নারায়ণী জন্মগ্রহণ করেছেন তাদের ঘরে। বসুদেব করজোড় করে প্রণাম করে তার বন্দনা শুরু করলেন। বসুদেবের বন্দনার পর দেবকী প্রার্থনা শেষে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করতে বললেন শ্রীকৃষ্ণকে। তারপরে কি হয়েছিল সেটা কিন্তু আমাদের সকলের জানা আছে। আমরা যারা সনাতন ধর্মের এবং যারা সনাতন ধর্মের বাইরের, আমরা কিন্তু সবাই জানি। তো আমার এই জানাটুকুকে কারা গ্রহণ করলে এবং কারা তার থেকেও আরও কিছু তথ্য জানো, আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। আর কৃষ্ণের জন্মাষ্টমী জানো তো, শুধু কৃষ্ণ জন্মাষ্টমী নামেই পরিচিত নয়, অনেকখানি কিন্তু জন্মাষ্টমী আর গোকুলাষ্টমী নামেও একে উদযাপন করা হয়। আমি আজকে প্রথমবার আমি গোপালকে সাজালাম, কারণ আমার ওই বাড়িতে গোপাল নেই, গোপাল এই বাড়িতে। আসলে যখন সাজাচ্ছিলাম হাত কাঁপছিল যে সত্যি ভালো হবে কি না, যদি ভালো না হয়। তো দেখতে দেখতে দেখো ভালোই হলো। তোমাদের কেমন লাগছে নিচে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। গোপালের নিকট আমার একটাই প্রার্থনা, আমি নিজের জন্য কখনোই কিছু চাই না। চারিদিকে যত অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, চারিদিকে কত কি অন্যায় হচ্ছে, যেরকম ধরো আরজি করে সেই ভয়াবহ ঘটনা, কিংবা ত্রিপুরা রাজ্যের বন্যা, কেরালার বন্যা, নানা রাজ্যে প্লাবিত জল, যেই জলে ধ্বংস হচ্ছে অনেকের ঘর বাড়ি, সেই বিপদ থেকে যেন মানুষকে রক্ষা করেন, নিজে যেন ভালো থাকেন, সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই কামনা, আর কিছু চাই না। তোমরা কে কে আজকে গোপালকে সাজালে এবং কি দিয়ে সাজালে নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো দেখো মাও চলে এসেছে, মা তো একটু আগেই এসেছে, তোমরা দেখতেই পারলে। তো মা গোপালকে নিয়ে আবারও নিচে যাচ্ছে সবাইকে দেখানোর জন্য। আমার আজকে খুব ভালো লাগছে, জীবনের প্রথমবার আমি গোপালকে সাজিয়েছি। তো শুভ জন্মাষ্টমী আবারও জানাচ্ছি সবাইকে। এই জন্মাষ্টমী যেন খুব ভালোভাবে সবাই উপভোগ করো এবং কৃষ্ণের কাছে, গোপালের কাছে তোমার যেটা চাওয়ার সেটা চেয়ে নাও। তো কি সুন্দর লাগছে না, নিচে কমেন্ট সেকশনে জানাবে আমাদের গোপালকে কতটা ভালো লাগছে এবং আরও কি করলে আরও বেশি ভালো লাগতো এবং তোমরা কিভাবে সাজিয়েছো তোমাদের গোপালকে। চলো আজকের এই ছোট্ট ব্লগটা জন্মাষ্টমীতে এখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো একটা অন্যতম ব্লগ নিয়ে। অন্যতম কেন বলছি, কালকেটা দেখলেই বুঝতে পারবে। ভালো থেকো, ভালো রেখো।